প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প সংকলন, নাম মরণ ডাক। এখন শুরু করছি আরও একটি গল্প, নাম অবৈধ। ব্যাপারটা শেষমেশ এমন দাঁড়াবে স্বপ্নেও ভাবেনি শেরিফ জেব টমসন। অনুভূতিহীন একটা স্রোত পা থেকে শির দাঁড়াবে শুয়োপোকার মতো উঠে গেল মাথায়। মুখ মরার মতো, দৃষ্টি অসীমে। অ্যান্ড পলির কোনো কথাই তখন কানে পৌঁছচ্ছে না। বাইরে অঝোর বৃষ্টি শব্দ করে পড়ছে ঘরের ছাদে, উঠোনে যেন অনেকগুলো ছুটন্ত ঘোড়ার খুরের আওয়াজ ভেসে আসছে। ঘটনা শুরু 2 সপ্তাহ আগে। এটাও ছিল সীমান্ত শহরের 8-10টা দিনের মতো একঘেয়ে নিরুত্তাপ। মাত্র দুপুরের খাওয়া সেরে ঝিমোচ্ছিল টমসন যখন ডেপুটি স্কট ডোলান ঝড়ের বেগে ঢুকলো অফিসে। মুখ ছাইয়ের মতো সাদা, চেহারায় আতঙ্ক। চিজ আর টর্টিয়া কিনতে এলিয়টদের দোকানে গিয়েছিল সে। ক্যাশে কাউকে না পেয়ে ভেতরে উকি দিতেই দেখে বুড়ো এলিয়ট আর তার স্ত্রী দুজনেই মেঝেয় পড়ে। জবাই করা হয়েছে ওদের, রক্তের বন্যায় ভেসে যাচ্ছে ঘর। লিজ, এলিয়ট দম্পতির মেয়ে, তার চিহ্নও নেই কোথাও। 2 দিন পর মাথার উপর শকুনের চক্কর দেখে লিজের লাশ আবিষ্কৃত হয়। ডেডম্যান ওয়াসের পশ্চিম পারে পড়েছিল ওর দেহ। সে এক বীভৎস দৃশ্য। অর্ধনগ্ন, বুকে ছুরির উপর্যুপরি আঘাতে মারা গেছে। নখের নিচে শুকনো রক্ত আর ছেঁড়া চামড়া। মাত্র 1 সপ্তাহ আগে 15ই পা দিয়েছিল মেয়েটা। শেরিফ এদিকে, জর্জ হ্যানসন 2 ডেপুটির অন্যজন। অস্পষ্ট একটা টেইল অনুসরণ করে খানিক দূর গিয়ে ঘাসবনের ভেতর কিছু একটা পেয়েছে। লম্বা ঘাসের মাথা এক জায়গায় দুমড়ানো, পাশেই রক্ত আর ধুলো মাখা একটা ছুরি, বাট্টা হাড়ের। কাদামাটির ভেতর সজোরে ঢুকিয়ে দিয়ে কেউ একজন সাফ করবার চেষ্টা করেছিল, কিন্তু তাড়াহুড়োয় বের করার সময় পায়নি। পরিচিত মনে হয় ছুরিটা? জিজ্ঞেস করলো স্কট। ক্রিকের ওপাশের ঢালটা জরিপ করে ফিরে এসেছে। হ্যাঁ, গম্ভীর গলায় বলল টমসন। স্টিভ জবস বানায় এ ধরনের জিনিস। এই তল্লাটের সবচেয়ে বড় কামার। কর্ডেসে ওর দোকান। বেশ বর্ধিষ্ণু একটা শহর কর্ডেস। আশেপাশে কয়েকটা রাঞ্চ আর মাইন। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা স্টেজ লাইনের যাত্রীবাহী কোচগুলো নিয়মিত থামে। ফলে জোবসের কামারশালার চুল্লি কখনো নেভে না। ঘোড়া থেকে নেমে সামনে তাকালো টমসন। ওঠানামা করছে কামারের পেশিবহুল হাত। নেহায়েতে হাতুড়ি পিটিয়ে একটা নাল নেহাইতে হাতুড়ি পিটিয়ে একটা নাল সুগঠিত করছে। হাতুড়িটা নামিয়ে চোখ তুলল স্টিভ, দৃষ্টিতে বিরক্তি। 6 জনের বিশাল সংসার। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয় তাকে। অসময়ে কাজে ব্যাঘাত পছন্দ হয়নি। ওকে ছুরিটা দেখালো শেরিফ। হ্যাঁ, কামার বলল, আমি তৈরি করে দিয়েছিলাম প্যাট বুকাননোকে। পার জুয়ারি। প্রেসকটের ব্লাড বাকেটে পাবে। প্যাট বুকানকে পাওয়া গেল প্যালেস অন হুইস্কি রোয়ে। সকাল 10টা বাজে। সামনে ধুমায়িত কফি নিয়ে নিবিষ্ট মনে সলিটেয়ার খেলছিল। আস্তে করে ছুরিটা ওর সামনে রেখে শেরিফ জানতে চাইল সে ওটা চেনে কিনা। কে জানতে চাইছে? রোমশ ভ্রু যুগলের নিচের থেকে
চোখ তুলল বুকানন। আমি জেফ টমসন, ওল্ড কান্ট্রি কাউন্টির শেরিফ। ছুরিটা আমি জুয়ায় হেরেছি মাস 2 আগে। একটা সোনার ঘড়ি বাজি ধরেছিল লোকটা। শেরিফের দিকে আর চোখে তাকালো বুকানন। আমার ধারণা ব্যাটা জালিয়াতি করেছে। শব্দ করে হাসলো টমসন। লোকটা তার মানে তোমার চেয়েও চালাক? কিন্তু আমি শুনেছি তুমি চাইলে যখন খুশি টেক্কা কাটতে পারো। আমার দিকে যখন কেউ পিস্তল তাক করে থাকে তখন না। বুকানন স্মিথ হাসল। তাসের জাদুকর হতে পারে লোকটা, কিন্তু কৌতুকবোধ আছে। লোকটার নাম কি? ও বলেছিল কেনি শেরিডান। একটু বয়স্ক, 6 ফুটের উপর লম্বা, কিন্তু কাগজের মতো পাতলা। কেন খুঁজছো? জানো কোথায় পাবো তাকে? নিজে দেখিনি এ তল্লাটে, তবে শুনেছি ক্রাউন কিকের ওদিকটায় একটা কেবিন আছে ওর। মালকড়ির দরকার হলে বালু সাকে। শর্ট গান হাতে কেবিনের পেছনে পজিশন নিল ডোলান। একটা ঢিবির আড়ালে জায়গা পেল হ্যানসন, যেখান থেকে সামনের দরজা আর দক্ষিণ দিকটা কাভার করতে পারবে। শেরিফ দাঁড়ালো দরজা থেকে সামান্য তফাতে, পথের উপর। সেই কাক ভরে ওখানে অবস্থান নিয়েছে ওরা। টমসনের ভেতরটা তেতো হয়ে আছে। রাতে ঘুমায়নি। একটানা পথ চলেছে আইনের থাবায়, সন্দেহজনকে কবজা করার উন্মাদনায়। আইন তার জীবনে আসমানি কিতাবের মতো পবিত্র। ওর বাবাও নাকি আইনের লোক ছিলেন, সে শুনেছে। বাবাকে কখনো দেখেনি টমসন। ওর জন্মের আগেই এক এক বেজন্মা আউটলয়ের অ্যাম্বুশে তিনি নিহত হন। মাকেও মনে নাই। সে যখন কয়েক মাসের শিশু, এক কঠিন অসুখে তিনিও টমসনকে ছেড়ে যান। সেই থেকে সে আন্ট পলির কাছে মানুষ। খালা নিঃসন্তান। ওকে নিজের ছেলের মতো ভালোবাসেন, আগলে রাখেন। একটু আনমনা হয়ে পড়েছিল টমসন। হঠাৎ সামনের পথ ধরে একজোড়া পায়ের আওয়াজ এগিয়ে আসার শব্দ পেল। অল্প পরেই দৃষ্টিসীমায় এলো লোকটা। পরিষ্কার দেখতে পেয়েছে শেরিফকে। হাউডি, সম্ভাষণ জানালো টমসন। কে তুমি? কি করছো এখানে? একরাশ বিরক্তি ঝরল লোকটার কণ্ঠে। লম্বা তালপাতার সেপাই, গালের এক পাশ থেকে গলা অবধি খামচির দাগ, কিছুটা শুকিয়ে এসেছে ঘা। চারপাশে তস্ত তাকালো লোকটা, তবে ডোলান কিংবা হ্যানসন কাউকেই দেখতে পেল না। আমি ক্রিকের ওপাশে একটা জায়গা কিনেছি, বলল টমসন। তো এই কেবিনটা দেখে ভাবলাম মালিককে জিজ্ঞেস করি বেচবে কিনা। আমি মালিক, ঠিক দাম হলে সব কিছুই সম্ভব। হাত বাড়িয়ে দিল শেরিফ। পিটার। অনিচ্ছা সত্ত্বেও কর্দমন করল লোকটা। কেনি শেরিডান। টমসন বিনয়ের অবতার। তুমি আগে। ঘুরে কেবিনের দিকে রওনা হলো শেরিডান। চৌকিতে পিস্তল বের করে ওর ঘাড়ে ঠেকালো টমসন। হ্যামারটা টেনে দিল পেছনে। শক্ত হয়ে জমে গেল লোকটা। আমি শেরিফ জেফ টমসন। তোমাকে গ্রেপ্তার করছি মিস্টার শেরিডান। 3 জনকে খুন করেছ তুমি। বুড়ো এলিয়ট এবং তার স্ত্রী এবং ওদের মেয়ে লিজ। হাত উপরে তোলো। কখনো শুনিনি নামগুলো। ডোলান ও 2 গোড়ালি আর কবজিতে শেকল পরানো শেষ করে ওয়াগনটা আনতে গেল। হ্যানসেন বেরিয়ে এলো কেবিনের দরজায়। ইশারায় ডাকলো শেরিফকে। খানা তল্লাশি করে কিছু একটা পেয়েছে সে। শেরিডানের হাতে পায়ের শেকলটা একটা পাইন গাছে বেঁধে টমসন পায়ে পায়ে এগিয়ে গেল কেবিনের দিকে। শেরিফ, দেখো এটা।
একটা টিন টাইপ লকেট সহ সোনার চেন চোখের সামনে উঁচু করলো ডেপুটি। তাকে অসুস্থ দেখাচ্ছে। হারামিটার বালিশের পাশে পেয়েছি। একদিনে শেষ হলো বিচার কাজ। এলিয়টরা যেদিন নিহত হয়, মিসেস সান্ড্রিন ওদের দোকানে গিয়েছিলেন পনির কিনতে। তিনি সাক্ষ্য দিলেন কেনি শেরিডানই সেই লোক যে তাকে বাকবোর্ডে পনির ওঠাতে সাহায্য করেছিল। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মিসেস সান্ড্রিল। খুনিকে বাদ দিলে তিনিই হলেন শেষ ব্যক্তি যিনি এলিয়টদের জীবিত দেখেছিলেন। তবে কফিনে শেষ পেরেকটা ঠুকল হ্যানসেনের সাক্ষ্য। সে যখন বলল শেরিডানের ব্যাংকের পাশে লিজ এলিয়টের ছবি পেয়েছে, শেরিডানের ভাগ্য লেখা হয়ে যায়। ঘুরে দাঁড়াও, তারপর হাত দুটো পেছনে করে গরাদের ফাঁক দিয়ে গলিয়ে দাও। নেহাত অনিচ্ছা ভরে হুকুম তামিল করল শেরিডান। লোহার বালা পরিয়ে মাথা ঝাঁকালো শেরিফ। ইশারায় ডোনাল্ডকে বলল কয়েদখানার দরজাটা খুলতে। এবার হ্যানসেন ঢুকলো ভেতরে। কয়েদির পায়ে লোহার বেড়ি আর কোমরে চওড়া একটা বেল্ট পরালো। তারপর বেড়ি সমেত হাত দুটো গুজে দিল ওটার নিচে। এবার আগে বাড়ো কেনি, শেরিফ হুকুম করলো। দুপাশ থেকে ওর দুবাহু ধরল ডোলান আর হ্যানসেন। শেরিফ দরজা খুলে পা রাখলো বোর্ড ওয়াকে। ইশারায় সরে যেতে বলছে জনতাকে। এলিয়ট পরিবারকে সবাই ভালোবাসত। তার উপর লিজকে নৃশংসভাবে খুন করায় শেরিডান এ অঞ্চলের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিতে পরিণত হয়েছে। সরো সবাই, জনতার উদ্দেশ্যে গলা চড়িয়ে বলল টমসন। আইনের পথে ন্যায় বিচার হোক। কিছুক্ষণের মধ্যেই এই লোক তার পাপের মাসুল গুনবে, কাজেই ঝামেলা বাড়িও না। আজ কেনি শেরিডানের মৃত্যুর দিন, তোমাদের না। ক্রুব্ধ গুঞ্জন উঠল। বিকেল গড়িয়ে সাজ হয়নি। এরই মধ্যে বেশিরভাগ লোক মাতাল। তবে জনতা পথ ছেড়ে দাঁড়ালো। ইশারা করল শেরিফ। কয়েদিকে নিয়ে দুই ডেপুটি ফাঁকায় পা রাখল। ডোলান আর হ্যানসেন সামনে এগোলো শেরিডানকে নিয়ে। টমসন ওদের পেছনে, জনতার উপর নজর রাখছে। কিস্তি করে উঠল দু একজন, তবে বেশি কিছু করার সাহস দেখালো না কেউ। কয়েদিকে নিয়ে কাফেলা নির্বিঘ্নে এগিয়ে গেল ফাঁসির মঞ্চের দিকে। বিকেলে ঈষৎ হেলে পড়া সূর্যের আলোয় ছায়াগুলো পাশ থেকে ওদের অনুসরণ করল। শহর কেন্দ্রের ফাঁকা চত্বরে কাঠের পিলার আর তক্তা দিয়ে বানানো হয়েছে অস্থায়ী ফাঁসির মঞ্চ। সোনা গলা তেরসা রোদ বিচিত্র আলো ছায়ার নকশা এঁকেছে মঞ্চ ঘিরে। সিঁড়িতে পৌঁছবার ঠিক আগে হঠাৎ সামান্য বাঁকা হয়ে গেল শেরিডানের হাঁটু জোড়া। তবে ব্যাপারটা কেউ খেয়াল করেছে মনে হলো না। ওকে মাঝে রেখে শেরিফ এবং তার দুই ডেপুটি একে একে উঠে গেল উপরের পাটাতনে। পাদ্রি জেমস আগে থেকেই অপেক্ষা করছিলেন, কিন্তু জল্লাদকে দেখা গেল না কাছে পিঠে। ডোলান আরো শক্ত করল শেরিডানের কনুই আর গোড়ালির বাঁধন। পাদ্রি পবিত্র গ্রন্থ থেকে পড়তে শুরু করেছেন। তাড়াতাড়ি কাজ সারতে আগ্রহী। ওবেলায় দাওয়াত আছে। শহরের সবচেয়ে ধনী জিম ম্যানসনের ছেলে হয়েছে। মন্ত্রপুত জল ছিটিয়ে নবজাতককে আশীর্বাদ করতে যাবেন। হ্যানসেন গেছে জল্লাদের খোঁজে। ডোলানের কাজ যখন সারা হলো, শেরিডানকে ট্রাপডোরের উপর নিয়ে দাঁড় করালো শেরিফ। গলায় ফাঁস পরিয়ে বাঁধন শক্ত করলো। বাম কানের নিচে রাখলো গিটটা। এরপর বেল্টের নিচে গুজে রাখা কালো হুডটা বের করে ওর মুখ ঢেকে দিল। শেরিডানের কানের কাছে মুখ নিয়ে গেল শেরিফ। সাহস রাখো কেনি, এই তো আর অল্পক্ষণ, তারপরই তুমি
চিরশান্তির দেশে চলে যাচ্ছ। টমসন পেছনে সরল। পাদ্রি জেমসের পড়া শেষ করার জন্য অপেক্ষা করছে। সিঁড়ি ভেঙে হাঁপাতে হাঁপাতে উঠে এলো হানসেন, হতবম্ব চেহারা। শেরিফের কানে কানে বলল, জল্লাদের বুকে ব্যথা, ডাক্তারের টেবিলে শুয়ে আছে, বলছে কাজটা করতে পারবে না। তোমাকে বলল করতে। ঘাড় ফিরিয়ে চারপাশের জনতার দিকে তাকালো শেরিফ টমসন। চোখে মুখে বুনো উল্লাস নিয়ে অপেক্ষা করছে লোকগুলো। এটাই পশ্চিমের বৈশিষ্ট্য। বৈরী প্রকৃতি আর পরিবেশের সঙ্গে লড়তে লড়তে নিজেদের অজান্তেই হিংস্র হয়ে উঠেছে ওরা। এমনিতে শান্ত, উন্মুক্ত পেইরির মতোই উদার, কিন্তু স্বার্থে ঘা লাগলে চোখ উল্টাতে দ্বিধা করবে না। হয়তো কদিন আগেও ওদের কেউ কেউ সাজা পাওয়া এই লোকটার সঙ্গে পানশালায় আড্ডা দিয়েছে, একত্রে ড্রিঙ্ক করেছে, খাবার ভাগ করেছে। কিন্তু এখন অবস্থার ফেরে সেই লোকগুলোই ওর মৃত্যুর ক্ষণ গুনছে। অতি সহজ সরল বলেই কিনা কে জানে, মাঝে মাঝে ভাবে সে। সীমান্তের লোকগুলোর ঘৃণার প্রকাশও চরম। অবশ্য নিজেকে সে ওদের একজন মনে করে না। বাইরে অমায়িক একটা চেহারা বজায় রাখলেও নিজের ভেতরটাকে সে এক ধরনের অনমনীয় ভালো মন্দ বিশ্বাসের ঘেরাটোপে ঘিরেছে। সব কিছু সে দেখে সাদা কালোয়, সুনীতির দাড়িপাল্লায় মেপে। আবার নিজের চারপাশটা দেখলো টমসন। সে আইনের লোক, জল্লাদ না। কিন্তু কাউকে এই নরক যাতনা দুবার দেয়া তার পক্ষে সম্ভব নয়, এমনকি কেনি শেরিডানকেও না। পাদ্রি জেমস শেষ করে আনছেন, দ্রুত পড়তে গিয়ে থুতু ছিটছে। সাবধানে গা বাঁচিয়ে ট্র্যাপ লিভারের সামনে গিয়ে দাঁড়ালো শেরিফ টমসন। জনতা লক্ষ্য করছিল সবকিছু, বুঝতে পারছে কোথাও একটা গড়বড় হয়েছে। শেরিফকে জল্লাদের জায়গায় দেখে বিস্ফারিত হলো তাদের চোখ, শব্দ করে নিঃশ্বাস ফেলল। এখানে আলো ঝলমলে হলেও দিগন্তে কালো মেঘ জমতে শুরু করেছে। টমসনের মনে হলো একপাল ইঁদুর এগিয়ে আসছে গুটি পায়ে। সাদা মেঘগুলোকে হটিয়ে আস্তে আস্তে গ্রাস করছে আকাশটাকে। নিচে ফাঁসির মঞ্চের ছায়াগুলোকে মনে হচ্ছে টুম স্টোন। পড়া শেষ করলেন পাদ্রি জেমস। আমেন বলে সরে গেলেন। খুক করে করে কাশলো টমসন। শুরু করলো, কেনি শেরিডান, আইনমাফিক জুরি তোমার বিচার করেছেন। জুরি দলের সবাই ছিলেন তোমার সমাজেরই মানুষ। তারা তোমাকে খুনের অপরাধে দোষী সাব্যস্ত করেছেন এবং ফাঁসিতে তোমার মৃত্যুদণ্ড দিয়েছেন। খোদা তোমার আত্মাকে শান্তি দিন। কথা শেষ করেই লিভারটা হ্যাঁচকা টেনে ধরল শেরিফ। পাটাতন সরে যেতে ভয়ার্ত একটা চিৎকার বেরোলো কালো হুডের আড়াল থেকে। ঝপাত করে নিচে পড়তে শুরু করলো ও। তারপর অকস্মাৎ দড়ির শেষ প্রান্তে আটকে গেল দেহটা। মট করে ঘাটটা ভেঙে গেল। দূর আকাশে বিজলি চমকালো। ট্যাপডোরের কাছে হেঁটে গিয়ে নিচে উকি দিল টমসন। দড়িটা টান টান হয়েছে কিনা পরখ করার জন্য নিজের অজান্তে হাত বাড়ালো এবং সেখানেই ভুলটা করল। শেরিডানের দেহে তখন খিঁচ ধরেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর দড়ি বেয়ে সেই ছটফটানিটা চিরকালের জন্য শেরিফ টমসনের মস্তিষ্কে গেঁথে গেল। যেন সাপ শুয়েছে। দড়িটা ছেড়ে দিল সে। মনে হচ্ছে এখনই ওর সব নাড়িভুড়ি উল্টে বেরিয়ে আসবে। জনতা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করেছে। লাশ সরানোর জন্য ডেপুটিদের সঙ্গে করে নিচে নেমে গেল শেরিফ। হঠাৎ সেখানে হাজির হলেন আন্ট পলি। অদ্ভুত একটা অনুরোধ করলেন, জেফ, লোকটার মুখ দেখব আমি, একদম কাছ থেকে। দরকার আছে, ওকে মনে হয় আমি চিনি। আন্ডারটেকারের কাছে থাকবেও। কাল গোসলের পর দেখো।
এখন দেখার অবস্থায় নাই। না, এখনই দেখতে হবে। কাল পাউডার ছিটানোর পর আর চেনা যাবে না। দরকার আছে যে, তুমি জানো, কারণ না থাকলে আমি বলতাম না। খালা ভীষণ জেদি, টমসন জানে। একবার যখন বের করেছেন মুখ দিয়ে, কিছুতেই আর শুনবেন না। কাঁধ উঁচু নিচু করল সে, উটটা সরিয়ে নিল। মুখটা এঁকে বেঁকে গেছে, গলার চামড়া কেটে বসে গেছে দড়ি। তারপরও শেরিডানকে দেখতে খুব বীভৎস লাগছিল না। বেশ কিছুক্ষণ ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আন্ট পলি। ধীরে ধীরে মাথা ঝাঁকালেন। সোজা হলেন বৃদ্ধা। আমি যা চেয়েছিলাম দেখেছি, তোমরা এবার ওকে নিয়ে যেতে পারো। সে রাতে নীরবে ডিনার সারল ওরা। দীর্ঘ অভিজ্ঞতা থেকে টমসন জানে কিছু একটা আসছে। সে অপেক্ষায় রইল। অবশেষে টমসনের সামনে এক পেয়ালা ধুমায়িত কফি রেখে মুখোমুখি চেয়ার টেনে বসলেন আন্ট পলি, হাতে কফি। এলিওয়ার্ডদের মার্ডারে আমি নিজেকে জড়াইনি, জেফ, কারণ আমার কিছুই করার ছিল না। তুমি যখন কেনি শেরিডানকে অ্যারেস্ট করলে, নামটা আমার চেনা মনে হয়নি। আমি বিচার দেখতে যাইনি, কিন্তু রায়ে খুশি হয়েছিলাম। ফাঁসি দেখতে গিয়েছিলাম, কারণ আমি মনে করি এটা দেখার নাগরিক দায়িত্ব। যত বিভৎসই হোক না কেন, এর ভেতর দিয়ে আমাদের পড়শিরা ন্যায় বিচার পেয়েছে। কফিতে চুমুক দিলেন বৃদ্ধা। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, থেকে থেকে বিজলি চমকাচ্ছে। খোলা জানালা পথে একাট্টু ষাট আসছিল, কিন্তু আন্ট পলি ভ্রুক্ষেপ করলেন না। সকালে যখন লোকটাকে প্রথমবারের মতো দেখি, আমি চমকে উঠেছিলাম। মনে হয়েছিল ওকে চিনি। তুমি তখন ওর মাথায় হুড পরাচ্ছিলে, তাই আমাকে নিশ্চিত হতে হলো। লোকটার সঙ্গে জীবনের একটা সময়ে আমার খুব ঘনিষ্ঠতা ছিল যে। ওর আসল নাম স্কট মালদুন। কফি নাড়লেন আন্ট পলি, সোজা তাকালেন শেরিফ টমসনের দিকে। লোকটা একসময়ে আমার স্বামী ছিল। ঘরে বাস পড়লেও বোধহয় এতটা অবাক হতো না টমসন। তার ধারণাতেই আসেনি খালার কখনো বিয়ে হয়েছিল। ভেবেছিল নিশ্চয় কপালে বর জোটেনি। খানিক পর মহিলা আবার শুরু করলেন। মাত্র কয়েক মাস আমি বিবাহিত ছিলাম, জেফ। তারপর একদিন জানলাম আমার স্বামী দুশ্চরিত্র। না, ভুল বললাম, একটা আস্ত শয়তান। আমি আবিষ্কার করলাম সে আমার 16 বছরের বোনকে ধর্ষণ করেছে। বৃদ্ধা তাকালেন শেরিফ টমসনের দিকে। ঘষা কাচের মতো চোখ জোড়া সহসা ভীষণ উজ্জ্বল লাগছে। ও তোমার মাকে গর্ভবতী করেছিল জেফ। তোমার বাবা আউটলদের সঙ্গে যুদ্ধে মারা যায়নি। এই মিথ্যেটা বলা হয়েছিল তোমাকে লজ্জা থেকে বাঁচাবার জন্য। স্কট মালদুনি তোমার বাবা। সমাপ্ত।